আমরা এবং আপনি যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা একসাথে কাজ করেছি, এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি। কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ। আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আরো যে ধাপগুলো রয়েছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা, এবং বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র গঠন করা, সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গায় যতটুকু সম্ভব আমরা সহায়তা করা। বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের 3rd উইকে যখন ম্যাসাকার হলো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো, আপনি যা জানেন যে আপনি আমি আমরা যারা বাইরে থাকি, আমাদের জন্য দিনগুলো রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময়। আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তো একটা চেষ্টা যেটা আমরা মিলিলে আমরা একসাথে যে জিনিসটা করতে চেয়েছি, যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে, তার পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে যাতে সে ছাড়া না পায়। এবং তখনকার বাস্তবতায়, অর্থাৎ জুলাইয়ের 3rd উইক পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে, জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড, এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, এটা শেখ হাসিনার মতো করে রায় দেয়। সো যার ফলে আমরা যদি শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা করা, এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা। সেটারও ওয়ে হচ্ছে যে সিন্স বাংলাদেশ ইজ এ স্টেট বা পার্টি, বাংলাদেশ রোম স্ট্যাটিউটের স্বাক্ষর করা রাষ্ট্র, এবং আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম স্ট্যাটিউটের করি জাকারিয়া, সেটা হচ্ছে যে প্রথম ধাপ আইসিসি কোর্টে মামলা করার প্রথম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করা। জি, তার মানে কমিউনিকেশনটা কি? এইটা অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ ইট ইজ হ্যাপেনিং, এবং এই মানে হোয়াটের মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেমেটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন, জখম, অত্যাচার এগুলো হচ্ছে। তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা, এবং এর মধ্যে থাকবে প্রমাণ কে করেছে, কার দায়িত্ব, কমান্ড রেসপন্সিবিলিটি কি, কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে, কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত হয়েছে, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে একটা কমিউনিকেশন। এটা কত বড় হয়? এইটার নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই, এটা ছোটটা হইতে হবে, বড় হইতে হবে, তা না। এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু, এবং আমরা কত লোক এটার সাথে জড়িত, কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময়ে না, তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে। তার মধ্যে গুম আছে, তার মধ্যে ক্রস ফায়ার আছে, তার মধ্যে 5ই মে 2013 হেফাজতে হত্যাকাণ্ড আছে, এমনকি মৌলানা সাইদির মৃত্যুদণ্ডের পরে, ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল, সেখানে 87 জনকে হত্যা করা হয়েছে। তারপরে মোদির আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে, আমরা এগুলো জানি না। তারপরে ধরেন আয়নাঘর আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আয়নাঘরের বন্দীরা বেরিয়েছে, এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন, এটা ফ্যাক্ট। হ্যাঁ,
তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব, এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে? গুড কোয়েশ্চেন, এটা খুবই ভালো প্রশ্ন। বেসিক্যালি শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন, এটা তো লিখে শেষ করা যাবে না। গত 10 বছর 15 বছরে অজস্র ক্রাইম। আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি, আই বিলিভ, এবং আমাদের যারা আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে, যাদের এক্সপার্টিজ আছে অন ICC and crimes against humanity, they agree যে এইটা will be sufficient also. বাট আমরা যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন শেখ হাসিনা is gone and we'll talk about what is the implication on our initiative. আমার মনে হয় আমরা উইল ইনক্লুড দ্য সিস্টেম্যাটিক অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে কেসগুলো এবং এক্সট্রা জুডিশিয়ালের যে কেসগুলো। সো দেয়ার আর প্লেন্টি অফ এভিডেন্স উই ক্যান গ্যাদার। কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি 2-3টা বিষয় রাখি, যে গুম এবং গত 10-15 বছরে যে 3,000 লোককে যে সে মারল ক্রস ফায়ারে, এবং এই জুলাই এবং অগাস্টে যে প্রায় আমাদের 500 থেকে 600, মানে এটা ইজ এ কনজারভেটিভ, আসলে কতজন মারা গেল। সো এখন এই যে ইভেন দিস নাম্বারস ইজ হিউজ। এটা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন। এবং আমি বলি যে 71-এর যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ বা পাকিস্তান যদি আপনি একসাথেও ধরেন, গত 300 বছরের 400 বছরের ইতিহাসে এই বাংলায় এত লোক কেউ মারারে নাই। তো এটা তো একটা হিউজ ক্রাইম। এবং এক সময় হতো যখন বর্গিরা আসতো, যখন বর্গিরা হামলা করতো তখন এই পরিমাণে হত্যাকাণ্ড তারা করতো। কিন্তু কোন শাসক আমি বলছি যে বাংলার এইখানে আপনি যদি লক্ষণ সেনের আগেও যান, শেখ হাসিনা তো শাসক না, আসলে শেখ হাসিনা তো দখলদার। বর্গিরা যেমন আগ্রাসনকারী, শেখ হাসিনাও ঠিক একইভাবে দখলদার। তার কোনো বৈধতা ছিল না, সে কোনো ভোট করেনি, সে আমাদের ভোটে নির্বাচিত না। আচ্ছা, আমি আরেকটা জিনিস করি, এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে, সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা, এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি? এখানে আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু, উনি একটা সাবমিশন করেছেন, বাট এইটা হি ইজ নাও ওয়ার্কিং উইথ আস। আমাদের একটা মিটিং হয়েছে। এটা আসলে মানে উনি একটু রাশ করে এটা সাবমিট করেছেন, বাট উই নাও রিকগনাইজ দ্যাট আসলে একটা রোবাস্ট আমাদের যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমান্ড, সোজা বাংলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেওয়া, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, মানে আমার ভাষায় আর কি ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, তো এখন এইটার জন্য আমাদের যে ইমপ্লিকেটিং এভিডেন্স গুলো দরকার। এখন একটা সেট অফ এভিডেন্স, এটা আপনার কাছেও আসছে, আমাদের ওই যে পোর্টালে, ওখানে আমাদের শত প্রায় 2,000-এর বেশি লোকজন সাবমিট করেছে। এগুলো হচ্ছে ওয়ান সেট অফ এভিডেন্স, যে লোকজন গুলি করছে, কে করছে, মৃত্যুর ঘটনাগুলোতে দেখাচ্ছে। বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেট অফ এভিডেন্স উই নিড, যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড, মানে রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনাকে, কাদের সাহেবকে, কিংবা অন্য যারা কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আছেন, ডিবি হারুনকে, পুলিশের, অর্থাৎ হোয়াট দে ডিড, হোয়াট ইনস্ট্রাকশন দে ডিড। মানে একটা জিনিস বলি, ডিবি হারুন কোথায়? It's a good question. এটা বাংলাদেশের লোকজনকে মানে আপনি জানেন ডিবি হারুন কোথায়? আমি জানি না, আমি অনেক শুনছি, আমি স্পেকুলেশন বলতে চাচ্ছি না আর কি, আমার কাছে ডেফিনিটিভ কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতে হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, কারণ আমার মনে যে প্রশ্নগুলো আসছে সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে। হ্যাঁ, আমি খুব নাইভ ভাবে আপনাকে আপনার ইয়েটাকে অ্যাপ্রোচ করতে চাই। ধরেন একজন শাসক একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করলো, ওয়ান স্পেসিফিক একটা ইনস্ট্যান্স, ধরেন আয়না ঘরের মতো একটা ঘটনা ঘটালো। আয়না ঘরে এরকম করে নিয়ে যে মানুষকে
বিচার ছাড়া আটকে রাখলো, যার আসলে কোনো অপরাধ নাই, যে কোনো অপরাধ করেনি।